নমস্কার। কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান শুরু করব আমি একটি গল্প দিয়ে। কাজী নজরুল ইসলাম তখন আনন্দময়ী আগমনে এই কবিতাটি লেখার অপরাধে জেলখানার জীবন কাটাচ্ছেন। হুগলি জেলে তিনি বন্দী। এই খবর পৌঁছলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। তিনি ওই সময় তার থেকে প্রায় ৩৮ বছরের ছোট কাজীর জন্য একটা সাংঘাতিক কাণ্ড ঘটালেন। কি কাণ্ড ঘটালেন? বসন্ত গীতিনাট্য বইটি তিনি উৎসর্গ করলেন শ্রীমান কাজী নজরুল ইসলামকে। এই খবর যখন ছড়িয়ে গেল, রবীন্দ্রনাথের যারা পারিষদ, যারা অনুগামী, তারা হৈ হৈ করে উঠলেন। এ কি করলেন গুরুদেব? আপনি ঠাকুর পরিবারের বাইরে একজন ছেলে যে কিনা সবে লেখালেখি শুরু করেছে, যার লেখার মধ্যে হুজুগই বেশি, তাকে আপনি একটা আস্ত বই উৎসর্গ করে দিলেন। রবীন্দ্রনাথ কি বললেন? রবীন্দ্রনাথ বললেন, আমি জানি আমার এই কর্মে তোমরা অনেকেই ক্ষিপ্ত হয়েছ, কিন্তু তাদের বলি যে হয় তোমরা কাজীর কবিতা হয় মন দিয়ে পড়নি, অথবা পড়লেও তার গভীরে তোমরা ঢুকতে পারোনি। তখন আরেকজন বললেন, এবং তার নামও খুব আপনারা জানেন, অমল হোম, অত্যন্ত গুণী মানুষ। তিনি বললেন যে কাজীর লেখা তো হুজুগে। এই সময় এই যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন চলছে, এই সময়টা তো একদিন মিটে যাবে, দেশ স্বাধীনও হয়ে যাবে, তখন তো আর কাজীর লেখার কোনো মূল্য থাকবে না। রবীন্দ্রনাথ তখন একটা সাংঘাতিক কথা বললেন। তিনি বললেন, যে কাব্যের মধ্যে সমসময়ে প্রতিফলিত হয় তা কাব্য নয়, মহাকাব্য। অর্থাৎ তার থেকে প্রায় 40 বছরের অনুজ কাজী নজরুল ইসলামকে তিনি আখ্যায়িত করলেন মহাকবি হিসাবে। গল্পটা কেন বললাম, সেই প্রসঙ্গেই আজকে আসছি। রবীন্দ্রনাথ আসলে একটি আশ্চর্য হীরকখণ্ড। তার এক এক তলে এক এক রঙের আলো। ফলে তাকে নিয়ে কত আলোচনাই করি না কেন, তা খুব অতি অল্প হইল। নানা বিষয় নিয়ে আমরা দীর্ঘ বছর ধরে রবীন্দ্রনাথকে চর্চা করছি, তার নানা দিকে আমরা আলোকপাত করছি। আজকে আমরা স্টুডিওতে এসেছি এমনই একটি অনালোচিত বিষয়ে আলোচনা করবার জন্য। অগ্রজ রবীন্দ্রনাথ, অর্থাৎ এই মহাকবি, আমি মহাকবিই বলছি, বিশ্বকবি তো তিনি বটেই। এই কবি, তার থেকে বয়সে ছোট যারা, নতুন লেখালেখি করতে এসেছেন যারা, বা শুধু লেখালেখি কেন, গানের জগতে, শিল্পের যে কোনো জগতে, এমনকি খেলাধুলাতেও তার থেকে অনুজ যে ছেলেমেয়েরা ছিল, তাদের তিনি কিভাবে উৎসাহিত করেছেন, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই আলোচনায় আমরা পেয়েছি আমরা দুজন বিশিষ্ট মানুষকে। তাদের সঙ্গে আজকে আমরা একটু পরিচয় করে নিই। আমার বাঁদিকে রয়েছেন অধ্যাপক প্রাবন্ধিক বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ, তোমাকে স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার বিনোদ। আমার ডান দিকে রয়েছে কবি এবং শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়ক, তোমাকেও স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আমি প্রথমে বিশ্বজিতের কাছে আসি। বিশ্বজিৎ, তোমার সঙ্গে আমার এই আজকের অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আলোচনা হচ্ছিল, বা কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে, এবং আমরা দুজনে মোটামুটি একটা জায়গায় সহমতই হয়েছি যে এই মানুষটি, তার কাব্যচর্চা, তার শিল্পচর্চা, অমুক তমুক, তা নিয়ে তো আলোচনা হতেই থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু অগ্রজ হিসাবে রবীন্দ্রনাথ তার অনুজদের প্রতি যেভাবে প্রশ্রয়দাতা ছিলেন, যেভাবে তাদেরকে আলোকে তুলে নিয়ে এসেছেন, তার কোনো তুলনা হয় না। তুমি বলছিলে, মানে বহু অনুজের রেফারেন্স তুমি তখন দিচ্ছিলে। তুমি বলো না যে কিভাবে বিভিন্ন অনুজদের তিনি উৎসাহিত করেছেন, তিনি সামনে নিয়ে এসেছেন, সে প্রসঙ্গে তুমি একটুখানি কিছু যদি আমাদের বলো। দেখো, অগ্রজ এই শব্দটা বললেই আমাদের যেটা মনে হয় যে আগলে রাখছেন কেউ। দাদা তো আমাদেরকে আগলে রাখেন। তো রবীন্দ্রনাথের নিজের জীবনে তো তার জ্যোতি দাদা ছিলেন, সত্যেন্দ্রনাথ ছিলেন। রবীন্দ্রনাথ নিজে বিভিন্ন ক্ষেত্রে বয়সে যারা ছোট, অনেক অনেক ছোট, তাদেরকে কিভাবে আগলে রাখতেন আমি খান দুয়েক তোমাকে খুব সহজ উদাহরণ দিই। একটি ক্ষেত্র তোমরা সকলেই জানো যে সুভাষচন্দ্র, তিনি তার ছাত্র জীবনে তার যে ইংরেজ অধ্যাপক, তার কথার বিরোধিতা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। তিনি কিন্তু তাকে আঘাত করেননি শারীরিকভাবে।
সুভাষচন্দ্রের প্রতি সেই সময় খুব তীব্র অভিঘাত নেমে আসে। তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়, তাকে মহাবিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এই সময় রবীন্দ্রনাথ সুভাষকে সব রকমভাবে আগলে রেখেছিলেন এবং সুভাষের ছাত্রজীবন যাতে শেষ না হয়ে যায় তার দিকে তার গভীর নজর ছিল। ছাত্র শাসনতন্ত্র বলে আশ্চর্য একটা গদ্য তিনি লিখছেন এবং সেখানে তিনি বলছেন, যারা প্রকৃত শিক্ষক, যারা প্রশাসনে থাকেন, তাদের ভূষণ হচ্ছে ক্ষমা। যদি অনুজকেও, প্রথমত সুভাষ শারীরিকভাবে নিগ্রহ করেননি, যদি কোথাও ভুল করেও থাকেন তাহলে তার জন্য তাকে এইভাবে বহিষ্কার করার কোনো প্রয়োজন নেই, মানে নেই, তিনি একেবারে আপ্রাণ আগলে রেখেছেন। আরেকটা উদাহরণ তার জীবনের শেষ থেকে দিই। এখানে একজন পুরুষ বিপ্লবীর কথা বললাম, আর একজন যার কথা বলবো তার কথা তোমরা সকলেই জানো, কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কল্পনা কারাগারে বন্দী হয়েছেন। রবীন্দ্রনাথ বুঝতে পারলেন যে এই মেয়েটিকে কারাগার থেকে উদ্ধার না করলে তার ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে। তাঁরই উদ্যোগে কল্পনা কারাগার থেকে মুক্তি পেলেন। একটা ছোট্ট চিঠি রবীন্দ্রনাথ তাকে লিখছেন, বলছেন যে দেশের কাজ যখন করবে, রবীন্দ্রনাথের দেশের কাজ বলতে তিনি কিন্তু গঠনমূলক স্বদেশীর কথা ভাবতেন, কোনো উত্তেজনা নয়, হঠাৎ লাফিয়ে পড়া নয়। তিনি মনে করতেন যে দেশকে চিনে, দেশকে বুঝে সংযমের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে। কল্পনাকে চিঠিতে লিখলেন, কল্পনা মুক্তি পেলেন, পড়াশোনা শেষ করলেন, দেশের কাজে আত্মনিয়োগ করলেন। এই দুটো উদাহরণ থেকে দেখো, আমি ইচ্ছে করে এই দুটো উদাহরণ বেছে নিয়েছি সাহিত্য শিল্পের জগৎ থেকে নয়, একেবারে রাজনৈতিক জীবন থেকে। এবং যে দুজনকে তিনি রক্ষা করলেন তারা তার থেকে অনেক অনেক বয়সে ছোট, কিন্তু যাকে একেবারে বড় দাদার মতো আগলে রাখা বলে, সেই কাজটা তিনি করেছিলেন। এমন উদাহরণ আরো অন্যান্য ক্ষেত্র থেকে দেওয়া যায়। বারান্তরে ফিরে আসি, বেশ। শুধু এবার তোমাদের কথা শুনি একটু। বিশ্বজিতের কথা শুনে সত্যি সত্যি আবারও চমকিত হচ্ছি যে একজন মানে অগ্রজ বোধহয় এমনই হন যে শুধুমাত্র তার নিজস্ব ক্ষেত্রে নয়, যত জীবনের ক্ষেত্র রয়েছে সেখানে যারা যারা গুণী অগুণী সাধারণ মানুষ সকল সকল অনুজকে আগলে রাখা, এই জন্যেই বোধহয় তিনি রবীন্দ্রনাথ। বিনা, তোমার কাছে আসি। তোমার সঙ্গে কথা হচ্ছিল যে শুধু মানে ও যেমন উদাহরণ দিল যে সাহিত্য ক্ষেত্রে সম্পূর্ণ বাইরে, রাজনৈতিক ক্ষেত্রে দুজন মানুষকে তিনি কিভাবে আগলেছেন, কিভাবে প্রশ্রয় দিয়েছেন। আমি যেমন বললাম নজরুলের কথা, বিনায়ক শুধু তো দেশের ক্ষেত্রে নয়, রবীন্দ্রনাথের এই আগলে রাখা বোধহয় দেশকাল সীমানার বাইরে গিয়েও তিনি বাইরের মানুষকেও বা বাইরের অনুজকেও তিনি আগলে রেখেছেন। তুমি বলছিলে একজন বিদেশির কথা, তুমি বলো না তার কথা। আসছি তো। ও যেভাবে মানে এই এই যে রবীন্দ্রনাথ তো কেবলমাত্র একজন, কি বলবো, বিশ্বকবি, ঔপন্যাসিক, চিত্রকর, গীতিকার, আমাদের সর্বস্ব ব্যাপী যদি কোনো আলো থাকে সেটা রবীন্দ্রনাথ। তাই তো শুধু নন, এবং এর পাশাপাশি তিনি কিন্তু রাজনীতির সঙ্গেও, তৎকালীন দেশীয় রাজনীতির সঙ্গেও তিনি কিভাবে জড়িত ছিলেন সেটা বিশ্বজিৎ একটি উদাহরণ দিলেন। আমি একটি বলি, যে আমি উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রন্থে এটির উল্লেখ পেয়েছি যে রবীন্দ্রনাথ খুব ব্যস্ত, বিদেশে যাবেন বা বিদেশ থেকে ফিরছেন, এরকম একটা সময় তিনি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠি লিখছেন, যে এবং চিঠিতে তিনি বলছেন যে তোমার কাছে এমন অনেকে যেতে পারে বা এমন কেউ কেউ যেতে পারে যারা হয়তো আমার নাম বলে কিছু সুবিধে বা অনুগ্রহ চাইতে পারে। যদি সেরকম গুরুত্বপূর্ণ কেউ হয় আমি নিজেই চিঠি লিখে তোমাকে তার কথা জানাবো, কিন্তু এরকম যদি কেউ যায় কি করতে হবে তুমি সেটা বুঝে নিও। তোমাকে জানালাম কেন, এই ব্যাপারটির কথা আমার কানে আসায় আমি, তুমি আমার নাম শুনে কিভাবে হয়তো বিড়ম্বনায় পড়তে পারো, তাই তোমার কথা চিন্তা করে আমি এই চিঠিটি পাঠাচ্ছি। এতটা একজন অনুজ। পরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে সেই সময় ভাইস চ্যান্সেলর, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রবীন্দ্রনাথকে মাতৃভাষায় বক্তৃতা দিয়েছেন রবীন্দ্রনাথ তার আহ্বানে। তো কিন্তু ওই যে ভাবনাটা যে আমার নাম করে গিয়ে ওকে কেউ কিছু বলতে পারে, ওকে আগলে রাখাটাও আমার দায়িত্ব। তো
এটা তো গেল দেশজ রাজনীতির একটা জায়গা, যেটাতে তিনি বারবার খুব স্পষ্ট করে নিজের কথা বলেছেন। বালগঙ্গাধর তিলক যখন তাকে বলেছেন যে আমি আপনাকে 50,000 টাকা দিচ্ছি, আপনি ইউরোপে যান ভারত আত্মার প্রচার করতে, তিনি বলেছেন এটা আমি নিতে পারবো না, আপনি যান, বরং আমি দেখছি আপনাকে কোনোভাবে আমি আমার তরফ থেকে সাহায্য হয় কিনা। এর পাশাপাশি যখন রবীন্দ্রনাথ বিদেশে, আমি একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করছি, তারপরে আরো, রবীন্দ্রনাথ যখন বিদেশে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে আসেন সুসান আওয়েন, যিনি উইলফ্রেড আওয়েন নামে একজন ইংরেজ কবির মা, যে কবি 1893 সালে জন্ম, 1918 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওই বিশ্বযুদ্ধের সময় ওই ট্রেঞ্চেই তার মৃত্যু। কিন্তু তার বইতে, তার ডায়েরিতে ইংরেজি অনুবাদে পাওয়া গিয়েছিল ওই দুটি লাইন, যাবার দিনে সেই কথাটি জানিয়ে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এটির ইংরেজি অনুবাদ তার ওই ডায়েরিতে ছিল। তার মা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেই দেখা করে বেরিয়ে তিনি বলেছিলেন যে আমি আমার পুত্রের মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল এই পৃথিবীটা মিথ্যে হয়ে গেছে এবং কেবল আমার ভবিষ্যৎটাই নয়, আমার অতীতটাও মিথ্যে হয়ে গেছে, কারণ আমি আমার ছেলেকে 20 বছর যে মানুষ করে তুলেছি সেই সময়টার তো কোনো মূল্য রইল না, সে রইল না। সেই জায়গা থেকে ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, এই যে জায়গাটা, এটা রবীন্দ্রনাথের কথা থেকে তিনি আবার সেই জীবনের প্রতি বিশ্বাসটা ফিরে পান এবং তিনি ওই বাকি জীবন তিনি নিজেকে একজন মানে রবীন্দ্রানুরাগী তো হয়েই ওঠেন এবং তিনি ওই রবীন্দ্রনাথের প্রদর্শিত পথেই তিনি চলার চেষ্টা করেন এবং তিনি বয়সে অনেকটাই ছোট ছিলেন। তো এই শুধু সুসান আওয়েনের পাশাপাশি কতেজ দা নোয়াই বলে একজন ফরাসি ভদ্রমহিলা, যিনি ফরাসি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলেন, বা এখানেও যারা রবীন্দ্রনাথের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, উইলি পিয়ারসন বলি বা দীনবন্ধু এন্ড্রুজ যিনি, তো রবীন্দ্রনাথের এই যে আগলে রাখার বিষয়টা, হয়তো রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথের একটি বোন হয়েছিল, রবীন্দ্রনাথ তার কোনো মানে রবীন্দ্রনাথ কারো দাদা হননি সেভাবে, মানে কিন্তু তার জীবনে, তার কর্মজীবনে তিনি যে কত মানুষের আশ্রয়, কত মানুষের দাদা হয়ে উঠেছেন, কত মানুষের ভরসাস্থল হয়ে উঠেছেন, এবং তার মধ্যে দেশের মানুষের পাশাপাশি বিদেশেরও অসংখ্য মানুষ, এটা আমাদের তার যে কেন বিশ্বভারতী, এই জায়গাতে গিয়ে রবীন্দ্র ভারতী কোথায় বিশ্বভারতী হয়ে গেল, এইটা আমাদের বারবার করে ভাবায়। বাহ, খুব সুন্দরভাবে বিনায়ক আমাদের একটা জায়গা আলোকপাত করলো। তা তোমার কথা শুনতে শুনতে বিনায়ক আমার একটা কথা মনে আসছিল। দেখো, আমরা এই যে তিনজন বসে আছি এখানে, তিনজনই লেখালেখির সঙ্গে যুক্ত, তিনজনই। তো আমরা এখন যে আমরা প্রায় 50 ± আমাদের তিনজনেরই বয়স, একদম সমবয়সী আমরা, কেউ 50 কেউ 51 এরকম। তো আমরা এখন বলতে পারি যে আমরা লেখালেখির জগতে বেশ খানিকটা সিনিয়রিটি পেয়েছি, বা আমাদের থেকেও অনেক সিনিয়র লেখক রয়েছেন, কবি রয়েছেন। আমরা যখন লেখালেখি শুরু করেছিলাম বিনায়ক বা বিশ্বজিৎ, তখন বা পত্রপত্রিকার যখন একটুখানি সম্পাদনা করছি বা অমুক তমুক, কোনো সিনিয়র কবি বা লেখকের কাছ থেকে লেখা চেয়ে যেমন পেয়েছি, আবার কখনো কখনো উপেক্ষাও পেয়েছি। হ্যাঁ, যে অত বড় লেখক, অত বড় কবি, তিনি একটা তুচ্ছ ম্যাগাজিনে লেখা দেবেন না, উত্তরই দেননি, অথবা বারবার বারবার চেয়েছি, সাড়া পাইনি। এ প্রসঙ্গে আবার একটা আমার সেই নজরুল আর রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যাচ্ছে, তোমাদের গল্পটা একটু বলি বা দর্শকদেরও বলি। সেটা হচ্ছে, নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকা শুরু করবেন, সব ব্যবস্থা হয়ে গেছে কেমন, তখন তাকে এক বন্ধু বলল যে নিজের পত্রিকা শুরু করতে যাচ্ছ, নিজের পত্রিকা, নিজের সম্পাদনায় পত্রিকা, তো গুরুদেবের আশীর্বাণী না পেলে কি হয়? নজরুল চমকে উঠলেন, আরে তাই তো, গুরুদেবের আশীর্বাণী ছাড়া ধূমকেতু বেরোবে কি করে? গুরুদেবকে সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন। মানে দ্বিতীয়বার আর ভাবলেন না, তিনি তো জানতেন যে নজরুল কি ধরনের পত্রিকা করতে চলেছে। এক মুহূর্ত না ভেবে তিনি লিখে দিলেন আশীর্বাণী, এবং সেই আশীর্বাণী আমরা সকলেই জানি, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু। সেইটা ব্লক করে প্রথম পত্রিকাতে ছাপানো হলো, এবং যতগুলো সংখ্যা বেরিয়েছিল প্রত্যেকটাতে ছাপা হতো। শুধু তাই নয়, ধূমকেতু পত্রিকাতে রবীন্দ্রনাথ নিয়মিত লিখেছেন। পরবর্তীকালে অনেক পরে যখন আবার লাঙল পত্রিকা করছেন তখন লিখেছেন। শেষবারে যখন আবার চাইছেন তখন রবীন্দ্রনাথ অপারগ, লিখতে পারছেন না, কিন্তু
আমাদের কাছে অনেক সিনিয়র লেখক বা কবিরা বা আমরা নিজেরাও এটা অনেক সময় অজ্ঞাতসারে করি, হয়তো তাকে অত উত্তর দিচ্ছি না, একজন তরুণ লেখক বা কবি বা সম্পাদক সে চাইছে, একটু অবহেলা করছি। রবীন্দ্রনাথ ওই জায়গায় পৌঁছে তিনি নজরুলকে চিঠির উত্তরে বলছেন যে দেখো, একটা সময় ছিল আমি সকলকে মুষ্টি ভিক্ষা দিয়েছি, কিন্তু এখন আর শরীর আমার দিচ্ছে না, যদি সম্ভব হতো আমি তোমাকে দিতাম। এই যে একজন অনুজ কবিকে তিনি তার অপারগতা কিভাবে ক্ষমা প্রার্থনা করে, বা ভাবতে পারা যায় না যে তিনি 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 যে অপারগ সেটাকে কিভাবে বিনম্রতার সঙ্গে জানাচ্ছেন। এইখানেই বোধহয় অন্যান্য সকলের সঙ্গে রবীন্দ্রনাথের পার্থক্য, তাই না? এটা ঠিকই বলেছো। দেখো, এটা খুব একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নিজে বঙ্কিমের কাছে প্রশ্রয় পেয়েছেন, স্নেহ পেয়েছেন, এবং বঙ্কিমের সঙ্গে রবীন্দ্রনাথের মতান্তর হয়েছে। তা সত্ত্বেও কিন্তু বঙ্কিম কখনো রবীন্দ্রনাথের গুণকে অস্বীকার করেননি, এবং বঙ্কিমের প্রয়াণের পর আশ্চর্য একটা লেখা রবীন্দ্রনাথ লিখেছিলেন আধুনিক সাহিত্য বইতে, সেটা গিয়েছিল তোমরা জানো। কিন্তু বঙ্কিম তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, ফলে প্রচুর কাজ করতে হয়। বঙ্কিমের কাছে গেলে রবীন্দ্রনাথ খুব একটা কথা বলবার সুযোগ পেতেন না। যদি সঞ্জীবচন্দ্র থাকতেন নিচে, তাহলে একটা জমিয়ে আড্ডা হতো। রবীন্দ্রনাথ নিজে কিন্তু একটা চিঠিতে মজা করেই লিখছেন যে বঙ্কিমবাবু কখনো বেশি লোককে কাছে ঘেঁষতে দিতেন না, কিন্তু আমি তো অনেককেই ঘেঁষতে দিই, তবু তোমরা আমার অপযশ গাও। এখন সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের দেখো কত রকম সময়, কত রকম লোক তার কাছে এসে হাজির হয়। এবং রবীন্দ্রনাথের সবচেয়ে মজার কথা হলো কি, উনি একটু মান অভিমানও করতেন বয়সকালে, তো এটা সবসময় হয়। ছিল ছিল। যেমন ধরা যাক যে সুধীন্দ্রনাথ দত্তকে খুব পছন্দ করতেন। তরুণ কবিদের মধ্যে সুধীন্দ্রনাথ তার খুব পছন্দের ছিল, অন্যদের সম্পর্কে একটু অভিমান তৈরি হয়েছে। কিন্তু ওই শেষের কবিতা লিখলেন, তরুণ কবিরা একেবারে রবীন্দ্রনাথের সৃষ্টিতে মজে গেলেন। এবং ধরো বুদ্ধদেব বসু জীবনের শেষ পর্বে রবীন্দ্রনাথের কাছে গেছেন, এবং বুদ্ধদেব বসু তার স্মৃতিকথার নাম দিয়েছেন সব পেয়েছির দেশ। এই দেশটা শান্তিনিকেতন, সব পেয়েছির দেশ। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুদ্ধদেবকে রবীন্দ্রনাথ তার যোগাযোগ উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পরিকল্পনা বলছেন। বলছেন যে এইভাবে আমি ভাবছিলাম যোগাযোগ উপন্যাসের, এবং বুদ্ধদেব উচ্ছ্বসিত। আর বুদ্ধদেব সেখানে কি দেখছেন? শুধু লেখার জগৎ নয়, সেখানে গিয়ে দেখছেন যে শান্তিনিকেতনে কি আশ্চর্য একটা শ্রীমণ্ডিত গৃহ সংস্কৃতি। ছোট্ট একটা ধরো প্যাকিং বাক্স, শান্তিনিকেতনের মানুষজনদের তো তখন প্রচুর টাকা আছে এরকম নয়, ছোট্ট একটা প্যাকিং বাক্স উল্টে দিয়ে একটা বসার জায়গা করা হয়েছে। এই যে একটা অদ্ভুত শ্রী রয়েছে, বুদ্ধদেব বুঝতে পারছেন যে নগর কলকাতা এক সময়, বুদ্ধদেব ধরা যাক যে রবীন্দ্রনাথের চার অধ্যায় উপন্যাস নিয়ে ঠাট্টা করেছিলেন যে ওই রকম চায়ের দোকান রবীন্দ্রনাথের উপন্যাসেই হয়, যে একটা ভাঙা জগ, তার মধ্যে একটা ফুল রেখে দেওয়া হয়েছে, ঠাট্টাই করছিলেন। কিন্তু তারপরে যখন শান্তিনিকেতনে গেলেন, তখন দেখতে পেলেন যে আসলে রবীন্দ্রনাথ এখানে এমন একটা জীবনযাত্রা তৈরি করেছেন যেখানে বাহুল্য নেই, প্রাচুর্য নেই, কিন্তু ছোট্ট 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 জিনিস দিয়ে এই ছোটদের জন্য, অনুজদের জন্য, যারা এক সময় কল্লোলে প্রতিস্পর্ধী ছিলেন, তারা রবীন্দ্রনাথের কাছে ফিরে আসছেন, সব পেয়েছির দেশ হিসেবে সেটাকে দেখছেন। যে কারণে ধরো, এটা বলে আমি আমার এই প্রসঙ্গ শেষ করি, যে তিথিডোরের মতো উপন্যাস, এটা শুরু হচ্ছে কবির চলে যাওয়ার ওই মর্মান্তিক খবর বা দৃশ্যের জায়গা দিয়ে। ফলে এটা মনে রেখো। বিনায়কের কথা শুনি, তারপর আরেকটা কথা বলবো, যেখানে অনুজদের সঙ্গে রবীন্দ্রনাথের একেবারে ঠাট্টা, রসিকতা, তামাশা, জীবনযাপনের মজার সম্পর্ক। বিশ্বজিতের কথা শুনতে শুনতে আমার আবার একটা রেফারেন্স মনে পড়ে গেল। এই যে তুমি বললে না যে মান অভিমান, এবার একটা মজার গল্প বলি। সজনীকান্ত দাশকে তো জানি, বাংলা সাহিত্যের সেই সময় ত্রাস, ঠিক আছে। একদম অল্প বয়স তখন সজনীকান্তের, এবং রবীন্দ্রনাথকে তিনি খুঁটিয়ে পড়ছেন, তখন 17 না 18 বছর বয়স মাত্র। হ্যাঁ, সজনীকান্ত দাশ তার স্মৃতিচরিতে বা আত্মস্মৃতিতে তিনি লিখছেন যে আমার তখন একদম মানে আমি পড়াশোনা করছি, গোড়া পড়ে আমার এক জায়গাতে আটকিয়ে গেল। টেকনিক্যাল ত্রুটি। কি টেকনিক্যাল ত্রুটি? রবীন্দ্রনাথ লিখেছেন যে মধ্যাহ্নে গোড়া তার দীর্ঘ ছায়া ফেলিয়া চলিয়া গেলেন। মধ্যাহ্নে দীর্ঘ ছায়া কি করে হয়? রবীন্দ্রনাথকে চিঠি পাঠালেন, এবং অনেকদিন আগেই গোড়া লেখা হয়ে গেছে। রবীন্দ্রনাথ তখন পাল্টা তাকে লিখছেন সেই অনুযোগে যে আসলে অনেকদিন আগে তো লিখেছি, খেয়াল নেই, তবে যদি এটা লিখে থাকি তাহলে এটা আমি ভুল লিখেছি, এবং পরবর্তী সংস্করণ তিনি এসে ঠিক করেন। ভাবা যায় না যে
কলেজে পড়ছে একটি ছেলে, তাকে একটি ত্রুটি মানে উল্লেখ করে দিচ্ছে এবং সেটা তিনি লিখিতভাবে তার উত্তর দিচ্ছেন, মানে এটা ডকুমেন্টেড। কারণ রবীন্দ্রনাথ তিনি অত্যন্ত সচেতন, তিনি জানেন তার প্রতিটি চিঠিও সংরক্ষিত হয়। তিনি সেটা চিঠিতে ভুল স্বীকার করছেন এবং পরবর্তী সংস্করণে সেটা সারিয়ে নিচ্ছেন। শুধু তাই নয়, এই সজনীকান্ত দাশ আমরা জানি সকলকেই, কাউকে ছেড়ে কথা বলতেন না, রবীন্দ্রনাথের বিরুদ্ধেও একটা সাংঘাতিক লেখা লিখলেন। রবীন্দ্রনাথ পড়লেন, চুপ, অনুজ যে, পাল্টা আঘাত তো করতে পারি না। সজনীকান্ত দাশের অত্যন্ত আর্থিক অবস্থা খারাপ, খুব খারাপ, এবং গোটা সাহিত্য মহলে ছড়িয়ে গেছে ততদিনে যে রবীন্দ্রনাথকে আক্রমণ করে ছদ্মনামে সজনীকান্ত দাসই লিখেছে, এবং সেটা রবীন্দ্রনাথের কানেও তুলে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ একটি কথাও বলেননি। সজনীকান্ত দাশের তখন আর্থিক অবস্থা খারাপ, একটি চাকরি দরকার, এবং তখন চাকরি পেতে গেলে কারোর একটা সুপারিশপত্র দরকার থাকতো। তার বন্ধু বললেন যে একজনই সুপারিশ যদি করে তাহলে তোমার চাকরিটি হতে পারে, তিনি হচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। মানে সর্বনাশ, গুরুদেব তো আমার উপর সাংঘাতিক রেগে রয়েছে, আমি তাকে এখন চিঠি লিখবো যে আমার সুপারিশপত্র লিখে দিন। অনেক ভাবলেন সজনীকান্ত সারা রাত্রির, ভেবে বললেন যাকে গুরুদেবই তো, দিই না, কি হবে, খুব বেশি হলে উনি একটা রিপ্লাই দেবেন না। তো গুরুদেবকে একটা চিঠি লিখলেন যে আমার এরকম একটা চাকরি দরকার, তো একটি সুপারিশপত্র যদি পাই তাহলে আমার চাকরিটি হয়। কিছুদিন পরে তার কাছে একটি চিঠি এলো, ইংরেজিতে লেখা, যে বাবু সজনীকান্ত দাশের সাহিত্য এবং ভাষাজ্ঞান তুলনাতীত, এবং আমি তাকে সার্টিফাই করছি। এটা মোটামুটি একটা বাংলা তর্জমা করে বললাম। তো এক মুহূর্তের জন্য রবীন্দ্রনাথ ভাবলেন না যে এই ছেলেটি, যে আমার বিরুদ্ধে কতটা বিষোদ্গার করেছিল। মুহূর্তের মধ্যে তিনি কিন্তু সুপারিশপত্র পাঠিয়ে দিলেন। আমার মনে হয় না এই সময়ে দাঁড়িয়ে কোনো অগ্রজ কবি সাহিত্যিক তারা সেই ইগো থেকে বেরিয়ে আসতে পারেন। তোমার কি মনে হয় বিনায়ক? একদম 100%। আমি যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, আসলে আমার মনে হয় এই শেষের কবিতা, সেখানে রবীন্দ্রনাথ নিজেকে নিজে যেভাবে নস্যাৎ করছেন, আমি আগন্তুক, জনগণেশের প্রচন্ড কৌতুক, হলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার, এবং রবীন্দ্রনাথের কবিতার বদলে সেই নিবারণ চক্রবর্তীকে তিনি অমিত্রাই পরে জানা গেল যে, তো রবীন্দ্রনাথ নিজেই নিজের বিপ্রতীপে দাঁড়াচ্ছেন। এইটে কিন্তু একটা, আসলে রবীন্দ্রনাথ, এই আমি একটা কথা একটু সংযোজন করি, যে এমন নয় যে রবীন্দ্রনাথকে, কারণ ওরকম সুপার সেন্সিটিভ একজন মানুষ, তাকে যে আমাদের কোনো আঘাত যদি এইটুকু লাগতো, ওনার নিশ্চয়ই অনেক বড় হয়ে লাগতো, কারণ কিন্তু উনি সেটাকে অতিক্রম করতে পারতেন, কারণ উনি রবীন্দ্রনাথ। কেবল আজকে এটা ঠিক যে একটা কোনো রিভিউতে বা কিছুতে যদি অগ্রজ কারো একটা সামান্যতম একটা, আমরা দেখেছি সেই জায়গা থেকে কি রোষ বহ্নি আসে, সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ কেবল সজনীকান্ত দাশের ক্ষেত্রে নয়, এই বুদ্ধদেব বসুর ক্ষেত্রেও বা অচিন্ত্য কুমার সেনগুপ্ত, অনেকেই রবীন্দ্রনাথকে নস্যাৎ করেছেন, আবার তার কাছে গেছেন, কিন্তু কোথাও তাদের কোনো সমস্যা হয়েছে এমনটা খুব বেশি হলে, রবীন্দ্রনাথ যখন একেবারে জর্জরিত আক্রমণে নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি বলেছিলেন, আপনারা আমার জন্য যা এনেছেন সেই পেয়ালা আমি ঠোঁটের কাছ অব্দি ধরলাম, কিন্তু আমি গলাধ্যকরণ করতে পারলাম না, কিন্তু তবু তিনি আঘাত ফিরিয়ে দেন। এই যে অনুজকে আঘাত ফিরিয়ে না দেওয়ার শিক্ষা, এটাও কিন্তু প্রতি পদে আমরা রবীন্দ্রনাথের থেকেই নিতে পারি যদি আমরা চাই। ঠিক, হ্যাঁ, একেবারে বিনায়কের এই জায়গাটা থেকেই আমি একটা কথা খেয়াল করিয়ে দেবো। বিনায়কের কথায় যখন একেবারে ওই নোবেল পুরস্কার প্রাপ্তির প্রসঙ্গটা উঠলো, দেখো সেই সময় দ্বিজেন্দ্রলাল রায় আনন্দ বিদায়ের মতো লেখা লিখছেন, এবং যাতে খুব প্রচন্ড আঘাত, যে রবীন্দ্রনাথ কি করে নোবেল পুরস্কার পেয়েছেন, এর মধ্যে কি মতলব কাজ করেছে, কিভাবে পাওয়া গেছে, আমি সে কথায় আর যাচ্ছি না। কিন্তু এই দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় সারা জীবন রবীন্দ্রনাথের কাছে আশ্চর্য স্নেহ সাহচর্য পেয়েছেন, এবং সত্যি কথা বলতে কি, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় এবং দিলীপ কুমার রায়, এই দুজনের কাছে রবীন্দ্রনাথ যেভাবে সঙ্গীত নিয়ে, গান নিয়ে আলোচনা করেছেন চিঠিতে, আর কারুর কাছে এইভাবে করেননি। একই কথা যে সজনীকান্তের কথা তোমরা বলছিলে, ভেবে দেখো যে সজনীকান্ত শনিবারের চিঠিতে রবীন্দ্রনাথকে তীব্র আক্রমণ করেছেন, কৌতুক করেছেন, ঠাট্টা করেছেন। সেই সজনীকান্ত কিন্তু জীবনের শেষ প্রান্তে রবীন্দ্র গবেষক। একদম, রবীন্দ্রনাথের যে সমস্ত লেখা অস্বাক্ষরিত, হারিয়ে গেছে, বিস্মৃত, সেগুলোকে খুঁজে নিয়ে আসছেন।
এবং আরেকটা কথা মনে রেখো যে রবীন্দ্রনাথের তো একসময় প্ল্যানচেট করবার শখ হয়েছিল। সুকুমার রায় মারা গেছেন। হুম, তো এই যে সুকুমার রায় মারা গেছেন, তারপর তিনি প্ল্যানচেটে সুকুমার রায়কে ডেকেছেন হুম, এবং ডেকে তখন কথা উঠছে যে সত্যজিতের কি হবে, অর্থাৎ সত্যজিৎকে এখানে হুম, নেওয়া যায় কিনা, এই সমস্ত কথা। এখন অমিয় চক্রবর্তী কৌতুক করে বলেছিলেন যে এই প্ল্যানচেট বড় মানুষের ইচ্ছে হয়েছে, হুম, প্ল্যানচেটের সত্য মিথ্যে বাস্তব অবাস্তব এখানে আমি যাচ্ছি না। হুম, আমার প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ যে প্রশ্নগুলো করছেন, যে বিষয়গুলি ভাবছেন, সেটা তার মনের বিষয়। হুম, এবং সেখানে তার ভেবে দেখো যে কতটা অভিভাবকত্ব কাজ করছে, হুম, যে সুকুমার রায় মানুষটি চলে গেছেন, তার একজন সন্তান রয়েছে, এবং এই সুকুমার অকালে চলে গেছেন, তার প্রতিভার তো কোনো সীমা পরিসীমা নেই। যে প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং সুকুমার রায় দুজনে রবীন্দ্রনাথকে আবার ব্রাহ্ম সমাজে ফিরিয়ে আনতে চাইছেন এবং চাইছেন যে তারা রবীন্দ্রনাথের মধ্য দিয়ে ব্রাহ্ম সমাজের ভেতরে সংস্কার হোক। ফলে এইটা একটা খুব বৃহত্তর ক্ষেত্র, যেখানে বহুমুখী রবীন্দ্রনাথ নানাভাবে অনুযদের মাধ্যমে আমাদের সমাজ সংস্কৃতিকে ধারণ করে রাখছেন। বুঝতে পেরেছি। এবং আমি একটা ছোট্ট হ্যাঁ, কথা শুধু বলছি, হুম, এতক্ষণ আমরা যাদের কথা বললাম তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে ভাস্বর, হ্যাঁ, কিন্তু আমি একটি মানে বিধুশেখর শাস্ত্রীর লেখা থেকে একটি বলছি যে একজন বিশ্বভারতীর শিক্ষক বিশ্বভারতী স্কুলে পড়াতেন, তিনি লাইব্রেরির কিছু বই অপহরণ করেছিলেন। হুম, এবার তার চাকরি চলে যাবে নিয়ম অনুযায়ী, রবীন্দ্রনাথ বলেছেন না থাক, একটু থাক। বই পড়তে দিন। সেই সেই এই মানে অনুজের প্রতি স্নেহ স্নেহ। যে কেবল হুম, মানে কি বলবো পরিচিত বা প্রতিভাবান অনুজদের প্রতি তা নয়, একেবারে সাধারণ মানে একজন বইচোর অনুজের প্রতিও তার এই স্নেহ সেই সেই জোরে জোরে পড়েছে। এই হচ্ছে মানে রবীন্দ্রনাথ এমন একটি বিষয়, তার যে কোনো তলে যদি আমরা আলোকপাত করি, এত তার বিচ্ছুরণ যে নিজেদেরই চোখ ধাঁধিয়ে যায়। ফলে কত আলোচনা করব, আধ ঘন্টায় তো রবীন্দ্রনাথকে আটকানো সম্ভব না, কেউ কোনোদিন সারা পারেননি, জীবনে। সারা জীবনেও শেষ হবে না। আবারও কখনো এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। আজকে এইটুকুই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।